আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শোতেই আমরা এই ড্রামার ফিমেল লিড ইউকে দেখতে পাই। ডক্টর তাকে বলে, কংগ্রাচুলেশন, তুমি প্রেগনেন্ট টুইন বেবি নিয়ে। এটা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ইউ একজন কলেজ স্টুডেন্ট, আর সে রিসেন্টলি কলেজ জয়েন করার জন্য তার গ্রাম থেকে সিটিতে এসেছে। সে একটা হোটেলের সামনে ওয়েটারের জবের নোটিফিকেশন দেখছিল। তখনই একটা লাক্সারিয়াস গাড়ি আসে, আর ওইটা থেকে আমাদের এই ড্রামার মেন লিড ফুসওয়ান বের হয়ে ভিতরে চলে যায়। তখনই একটা লোক ইউর সঙ্গে ধাক্কা খায়, আর সে তাকে সরি বলে ওইখান থেকে চলে যায়। ইউর খিদা লাগে, তখন সে একটা কনভিনিয়েন্স স্টোরে গিয়ে তার জন্য বন্ড কিনে। যখন টাকা দেওয়ার পালা আসে, তখন সে জানতে পারে যে তার ওয়ালেটটা চুরি হয়ে গেছে। দোকানদার বলতে লাগে, তোমার মানিব্যাগ চুরি হলে পুলিশের কাছে যাও, আমার সময় নষ্ট করবে না। ইউ বলে, আমি আপনাকে অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। কিন্তু সে দেখতে পায় যে তার অ্যাকাউন্টে একটাও টাকা নেই। স্টোরের লোকটা তাকে ধাক্কা মেরে বাইরে বের করে দেয়, আর সে তার মাকে কল দিয়ে বলে, মা, আপনি কিভাবেই বা আমার টাকাগুলোকে নিতে পারে? ওইগুলো আমার কলেজ ফি ছিল। মা বলতে লাগে, তোমার সাহস কিভাবে হলো আমার সঙ্গে এইভাবে কথা বলার? আমি তো তোমাকে বারণ করেছিলাম কলেজে না যেতে, আর কলেজে গিয়ে বা তুমি কি করবে? তোমাকে তো বিয়ে করতে হবে, তাই এখনই একটা রিচম্যান দেখে বিয়ে করে নাও। সে বলতে লাগে, মা, ওই টাকাগুলো আমার ছিল। আমি পার্ট টাইম জব করে অনেক কষ্ট করে এই টাকাগুলোকে ইনকাম করেছি। মা বলে, তুমি চুপ থাকো, তোমার টাকা আমার টাকা। তুমি কলেজে যাও আর না যাও এটাতে আমার কোনো সমস্যা নেই। এটা বলেই কলটাকে রেখে দেয়। তো তখন অনেক কানা করতে লাগে, আর ভাবে, এখন আমি কি করব? আমার কাছে তো আর একটাও টাকা নেই। আর সে তার জিনিসপত্র নিয়ে হোটেলে ওয়েটারে জব করার জন্য চলে যায়, যেখানে হোটেলের ম্যানেজার তাকে একটা প্রাইভেট পার্টিতে অ্যাজ আ এন্টারটেইনার পাঠাতে বলে। প্রথমে সে বারণ করে দেয়। ম্যানেজার বলে, এই পার্টিটা ফু গ্রুপের প্রেসিডেন্টের ওয়েলকামের জন্য রাখা হয়েছে। সে অনেক বেশি রিচ পারসন, আমি এই কাজের জন্য তোমাকে 10,000 ইউয়ান দেওয়ার জন্য তৈরি আছি। তখন সে ভাবে যে এই টাকা দিয়ে আমি আমার কলেজ ফি দিয়ে দিতে পারবো, আর সে ওইখানে চলে যায় যেখানে ফুসন বসেছিল। কিন্তু তার ডিং আর মেয়েদের প্রতি কোনো আকর্ষণ ছিল না। তখনই অ্যাসিস্ট্যান্ট ইউকে বলে তার সঙ্গে ডিং করতে আসতে। সে আসতে লাগে, তখনই একটা মেয়ে তাকে পা দিয়ে ফেলে দেয়, আর ইউর সবটা ডিং ফুয়ানের উপরে পড়ে যায়। ইউ 10,000 টাকার কথা ভেবে তার সামনের ডিংটাকে খেয়ে ফেলে, আর ওই ডিংটার মধ্যে সামনের মেয়েটা ড্রাগস মিশিয়েছিল, কারণ সে ফুসওয়ানকে সিডিউস করতে চাচ্ছিল। ম্যানেজার তার উপরে অনেক বেশি রেগে যায়, আর তাকে বলতে লাগে, তুমি এটা কি করেছো, আর তুমি এটার কম্পেনসেশন কোনোদিনও দিতে পারবে না। নিজের ইনসাল্ট শুনে ইউ কান্না করতে করতে ওইখান থেকে বের হয়ে যায়। তার তখন ফিল হয় যে সে তার লাকিস গুলো ভিতরেই ফেলে এসেছে, আর তার উপরে ড্রাগস কাজ করতে লাগে। সে আবারও ভিতরে যায় তার লাগেজ গুলোকে নেওয়ার জন্য, আর সে তার উপরে পড়ে অজ্ঞান হয়ে যায়। ফুসওয়ান তাকে দেখে বুঝে যায় যে ওই ড্রিঙ্কটার কারণেই তার এই অবস্থা হয়েছে, আর সে তার সৌন্দর্য দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ইউ তাকে থামানোর চেষ্টা করে। ফুসওয়ান বলে, ডোন্ট ওয়ারি, আমি বাবা হবো না। আর নেশার কারণে ইউ কিছু করতে পারে না, আর তারা নাইট স্পেন্ড করে ফেলে। পরের দিন যখন ইউর চোখ খুলে, সে লাস্ট নাইটের ব্যাপারে ভেবে অনেক বেশি রিগ্রেট করতে লাগে। টুয়ান যখন ওইখানে তৈরি হয়ে আসে, তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জেগে গেছো? আর ইউকে সে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল, আর তার মাথার মধ্যে অন্য কিছুই ঘুরছিল। তখনই ইউ তার কলেজের ফিসের জন্য তার থেকে টাকা চায়। ফুসিয়ান ভাবতে লাগে, আমি তাকে ইনোসেন্ট ভেবেছিলাম, কিন্তু সেও তো খারাপ মেয়ে বের হলো। আর সে রুটলি তাকে গোল্ডেন কার্ড দিয়ে ওইখান থেকে চলে যায়, আর বলে যায় যে দ্বিতীয়বার আর আমার সামনে আসবে না। প্রেজেন্টে যখন সে হসপিটাল থেকে যাচ্ছিল, তাকে ফুসিয়ানের অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে, আর তাকে চিনে যায়। এটা তো ওই মেয়েটাই যে ওই দিন হোটেলে ছিল। পরের দিনে সে ফুসিয়ানকে এসে বলতে লাগে, আপনি তো ওই হোটেলের মেয়েটাকে চিনেনি, সে প্রেগনেন্ট আর তার টুইন বেবি হবে। ফুয়ান বলে, এটাতে আমি কি করব? অ্যাসিস্ট্যান্ট বলে, সে 2 মাসে প্রেগনেন্ট। আমার তো মনে হচ্ছে এগুলো আপনারই বেবি। আমি কি ওই মেয়েটাকে পিক করার জন্য যাব? যদি ফু ফ্যামিলি জানতে পারে যে তাদের বংশধর আসছে, তাহলে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। ফুসওয়ান বলে, তোমাকে কিছুই করার দরকার নেই, আর আমি এই ম্যাটারটাকে নিজেই হ্যান্ডেল করতে পারবো। অ্যাসিস্ট্যান্ট তার কথা শোনে না, আর সে সবাইকে কল করে এই ব্যাপারে বলে দেয়। তখন তার মা বাবা ফুসিয়ানকে দেখা করার জন্য ডাকে। মা বলে, ওই মেয়েটা আমাদের ব্লাড লাইনকে ক্যারি করছে, তুমি তাড়াতাড়ি করে তাকে বিয়ে করে নাও, আমি আজকেই তার বাসার মধ্যে বিয়ের প্রস্তাব দিব। ফুসিয়ান বলে, মা, এত চিন্তা করার দরকার নেই, এই ম্যাটারটাকে আমি নিজেই হ্যান্ডেল করব। বাবা বলে, হ্যাঁ, সে ঠিকই বলছে, আমরা ওই মেয়ের ব্যাপারে কিছুই জানি না, আর সে ফুফুনিতে আসার যোগ্য কি না এটাও জানি না, আর এভাবে আমরা কোনো মেয়েকে ফ্যামিলিতে আনতে পারবো না। এটা শুনে সুয়েনের তার টাকা চাওয়ার বিষয়টা মনে পড়ে যায়।
অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই যে অ্যাবরেশন করানোর জন্য হসপিটালে এসে পড়েছিল আর সে তার পেটের মধ্যে হাত রেখে বলে সরি বেবি, মামা এখন এমন কন্ডিশনে নেই যে তোমাদেরকে ভালো একটা লাইফ দিতে পারবে। আমি চাই না যে তোমরাও আমার মতো সাফার করো। সে ডক্টরকে গিয়ে অ্যাবরেশনের কথা বলে, ডক্টর বলে অ্যাবরেশনের আগে তোমাকে কিছু টেস্ট করতে হবে। তখনই ডক্টর সুয়েনের অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে দেয় যে ওই মেয়েটা অ্যাবরেশনের জন্য এসেছে। যখনই এই ব্যাপারটা সুয়েন জানতে পারে সে তাড়াতাড়ি করে ওইখান থেকে বের হয়ে যায়। তখনই ইউর কাছে তার মা কল করে আর বলতে লাগে 1 মাস হয়ে গেছে, তুমি এখনো আমাদেরকে কোনো টাকাই দাওনি। ইউ বলে মা আপনি আমাকে এইভাবে কেন ট্রিট করেন? আমি কি আপনার রিয়েল মেয়ে না? আমি স্ট্রং, এই জন্য কি আপনি আমাকে ভালোবাসবেন না? আর আমি কি শান্তি মতন স্টাডিও করতে পারবো না? মা বলে ফালতু কথা বলা বন্ধ করো আর তোমার মাথা থেকে স্টাডি করাটা কোন দিন বের হবে? এখানে এসে একটা ভালো জব করো আর আমাকে টাকা দাও। তুমি যদি টাকা না দাও তাহলে আমি কলেজে এসে নাটক করব। আর যাওয়ার পরেই সুয়েন ওইখানে চলে আসে, কিন্তু সে ইউকে কোথাও খুঁজে পায় না। অন্যদিকে যখনই ইউ বাসায় যায় তখনই সে তার মা বাবাকে অনেকগুলো ক্যাশ গন্ধ দেখে আর বলতে লাগে আপনাদের কাছে যদি এত বেশি টাকা থেকেই থাকে তাহলে আপনারা কেনই বা আমাকে বিরক্ত করছিলেন? মা বলতে লাগে এইগুলো আমার ব্রাইট মানি, তুমি যদি জব না করতে চাও তাহলেও ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে বিয়ে করে নাও, আমরা ফ্যাঙ্গের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি। সে এখনই এইখানে আসবে। এটা শুনে ইউ অবাক হয়ে যায় আর তার মাকে বলে সে তো 50 বছরের ওল্ড ম্যান। মা বলে সে 50 বছরের হয়েছে তো কি হয়েছে, সে আমাদেরকে 50,000 টাকা ব্রাইট মানি দিয়েছে। ইউ বিয়ে করার জন্য বারণ করে দেয় আর বলতে লাগে আমি এখানে সবসময় স্যাক্রিফাইস করব আর আপনারা ভাইয়ের লাইফ সুন্দর করার জন্য আমাকে একটা বৃদ্ধ লোকের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছেন। এটা শুনে তার বাবা তাকে একটা থাপ্পড় মেরে বলে তুমি কিভাবে এবার তোমার ভাইয়ের সঙ্গে নিজের তুলনা দিচ্ছ, তুমি চুপচাপ বিয়ে করে নাও। তখনই ব্যাং পুরনো কাপড় পরে ওইখানে এসে পড়ে আর বলতে লাগে আমি এখানে বিয়ে করার জন্য এসেছি। ইউ বলে মা বাবা আপনারা আমার সঙ্গে এমনটা করতে পারেন না, আমি আপনার রিয়েল মেয়ে। কিন্তু তার বাবা আবারও তাকে থাপ্পড় মারে আর তাদেরকে একা ফেলে তার মা বাবা ওইখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পরেই ব্যাং তার সঙ্গে জোরাজোরি করতে লাগে। তখন তার ব্যাগটা নিচে পড়ে যায় আর ওইখান থেকে সে প্রেগন্যান্সির রিপোর্টটা দেখে ফেলে। সে এটাকে দেখে বলে তুমি প্রেগন্যান্ট, কিন্তু তোমার মা বাবা তো বলেছিল তুমি পিওর, তুমি আমাকে টাচ করতে বারণ করছো আর অন্যদিকে তুমি অন্য কারো বাচ্চাকে নিয়ে ঘুরছো। অন্যদিকে সুয়েনের কাছে কল আসে, সে আপনার সঙ্গে দেখা করার জন্য অফিসে এসেছিল আর আপনি তাকে যে গোল্ডেন কার্ডটা দিয়েছিলেন এটা থেকে 8,000 ইউয়ান সে শুধু নিজের কলেজ ফির জন্যই নিয়েছে আর সে ওই গোল্ডেন কার্ডটা অফিসের রিসেপশনে দিয়ে চলে গিয়েছে। সুয়েন ভাবতে লাগে আমি কতটাই না ভুল ভেবেছি ওই মেয়েটাকে নিয়ে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট ওইখানে আসে আর বলতে লাগে বস আমরা ইউর ব্যাপারে জেনে গেছি, তার মা টাকার জন্য একটা বৃদ্ধ লোকের কাছে তার বিয়ে দিয়ে দিয়েছে আর এখন সে তার হোম টাউনে আছে। পুশেং বলে তাড়াতাড়ি করে ওইখানে চলো, আমি তার সঙ্গে দেখা করতে চাই। ওই লোকটা তাকে মারার চেষ্টা করে ইউ বলতে লাগে আমার পেটের মধ্যে ফুশিয়ানের বেবি আছে আর তুমি যদি আমাকে মারার চেষ্টাও করো তাহলে ফু গ্রুপ তোমাকে ছাড়বে না। এটা শুনে ভ্যাং হাসতে লেগে যায় আর তুমি একটা বড়লোক বিজনেসম্যানের নাম নিলে আমি ভয় পেয়ে যাবো। তোমার মা বাবা তো 50,000 টাকাও আমার থেকে জোর করে নিয়েছে। তোমার মা বাবা আর তুমি কত বেশি চা বাবা, এমনিতেও তুমি অনেক সুন্দর আর 50,000 টাকা দিয়ে বাচ্চার সঙ্গে তোমাকে অ্যাকসেপ্ট করা এতটাও খারাপ না। ইউ বলে আমি কোনোদিনও তোমাকে বিয়ে করব না। ব্যাং রেগে গিয়ে তার পেটের মধ্যে খুশি মারতে লাগে। ইউ তার বেবিগুলোকে বাঁচানোর জন্য ওইখান থেকে পালাতে লাগে। তখনই ব্যাং তাকে ধরে ফেলে আর তাকে মেরে মেরে অজ্ঞান করে দেয়। তখনই ওইখানে ফুসুয়ান আসে আর বলতে লাগে কার সাহস হলো মিসেস ফুকে টাচ করার। ব্যাং বলতে লাগে তুমি কে আর তুমি এইখানে কেন এসেছো? সে বলে আমি ফুশিয়ান আর ফু গ্রুপের প্রেসিডেন্ট। ব্যাং বলে তুমি এই মেয়ের জন্য এসেছো, আমি তোমাকে বলে দিয়েছি যে সে আমার হবু স্ত্রী আর আমি তার জন্য ব্রাইড প্রাইসে 50,000 টাকা পে করেছি। অ্যাসিস্ট্যান্ট তাকে থাপ্পড় মারে। ফুশিয়ান বলে সে আমার ওয়াইফের অবস্থা যেমন করেছে তার অবস্থা 100 গুণ খারাপ করো আর আমি আর তাকে দ্বিতীয়বার দেখতে চাই না। তখন তার গার্ডগুলো তাকে ধরে ওইখান থেকে নিয়ে যায়। ফুশিয়ান তাকে কুলে নিয়ে হসপিটালে নিয়ে যায়। ইউর যখন জ্ঞান ফিরে সে নিজের সামনে ফুশিয়ানকে দেখতে পায় আর বলতে লাগে আমি তোমার কারণে প্রেগনেন্ট হয়ে গেছি, এখন তোমাকে আমার অ্যাবরেশনের টাকা দিতে হবে। তখন অ্যাসিস্ট্যান্ট ওইখানে আসে, বলতে লাগে বস ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেছে আর সে আপনাদেরই বেবি। ইউ বলতে লাগে এর মানে তুমি আমাকে খারাপ মেয়ে ভাবছিলে। অ্যাসিস্ট্যান্ট বলে ভাবি আপনি রাগ করবেন না, আমি ফুশিয়ানের অ্যাসিস্ট্যান্ট আর ছোটবেলার ফ্রেন্ড। ইউ বলে আমি কোনো তোমার ভাবি টাবি না আর তোমরা যদি অ্যাবরেশনের টাকা না দিতে চাও তাহলে আমাকে বারণ করে দাও আর এই নাটক করা বন্ধ করো। অ্যাসিস্ট্যান্ট বলে ভাবি আপনি বসকে ভুল ভাবছেন, সে আপনার আর বেবিদের রেসপন্সিবিলিটি নিতে চায়। ইউ বলে আমি বেবি নিতে চাই না, আমি এখনো কলেজে পড়ি আর এটার জন্য আমার পড়ালেখায় ক্ষতি হবে। এমনি তো আমার ফ্যামিলির মধ্যে অনেক বেশি রিং, ওইগুলো
এগুলোকে আমাকে পরিশোধ করতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলতে লাগে আপনি তাড়াতাড়ির মধ্যে কোনো ডিসিশনই নেবেন না। ফুসিয়ান কোনোদিনও বাবা হতে পারবে না, কিন্তু লাকিলি আপনি তার দ্বারা প্রেগনেন্ট হয়ে গেছেন, এটা একটা মিরাকেল। এখন রিচ ফ্যামিলির ব্লাড লাইন আপনার উপরে ডিপেন্ড করে। আপনি ফ্রিলি আপনার স্টাডির মধ্যে ফোকাস করতে পারবেন, আর বেবি হওয়ার পরে আপনি চলেও যেতে পারবেন, আর সব রেসপন্সিবিলিটি ফুফমিলি নিবে। ইউ বলে তুমি কি বাচ্চাদের ভালোভাবে টেক কেয়ার করবে? ফুশিয়ান মাথা নাড়ায়। ঠিক আছে, তাহলে আমি বাচ্চাদের সঙ্গে দেখা করতে আসবো। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট আর ফুসিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। ফুসিয়ান বলে মনে হচ্ছে যে তোমার বাবা মা তোমাকে ভালোভাবে ট্রিট করে না। ইউ বলে ছোটবেলা থেকে আমার সঙ্গে এমনটাই হয়ে আসছে, তারা শুধু আমার ভাইকেই ভালোবাসে, আমাকে না। ফুসিয়ান বলে এখন তোমার চিন্তা নেই, এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে, তোমার খাবার দাবার কাপড় চোপড় আর সব দায়িত্ব আমার উপরে। ইউ বলে আমার কলেজের কি হবে? ফুসিয়ান বলে আমি তোমাকে কলেজে দিয়ে আসবো আর নিয়ে আসবো। ইউ বলে এটার কোনোই দরকার নেই, আর আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। ফুসিয়ান একটু জোর গলায় বলে তোমার কাছে আমাকে না করার কোনোই রিজন নেই, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এখন তুমি আমার সঙ্গে বাসে যাবে। পরের দিনে আমরা তাদেরকে ফু ম্যানশনে দেখতে পাই। মেয়ের জিজ্ঞাসা করে এই মেয়েটা কে? ফুসিয়ান বলে সে মিসেস ফু, আর সে প্রেগনেন্ট, আপনাকে তার ভালোভাবে খেয়াল রাখতে হবে। ম্যাডামকে তাড়াতাড়ি করে তার রুম দেখাও। মেয়ের তাকে রুম দেখায় আর বলতে লাগে আপনার যদি কোনো চেঞ্জেস করার দরকার হয় তাহলে আপনি আমাকে বলতে পারেন। ইউ বলে এটার কোনোই দরকার নেই আর সবকিছুই ঠিক আছে। তখন তার গরম লাগতে লাগে, কিন্তু সে এসি অন করে না, আর ভাবতে লাগে ফুসিয়ানের বিদ্যুৎ বিল বেশি আসবে, রাত্রে যদি বেশি গরম লাগে তাহলে আমি এসি অন করে নিব। পরের দিনে ইউর সঙ্গে দেখা করার জন্য ফুসিয়ানের বাবা মা আসে। মা তার সঙ্গে অনেক ভালোভাবে ট্রিট করে আর বলে তুমি এখন ফু ফ্যামিলিতে আছো, চলো আমরা গিয়ে শপিং করে আসি। ইউ বলে ধন্যবাদ আন্টি, আমার এটার প্রয়োজন নেই। তবু মা তাকে নিয়ে শপিং এ চলে যায়, যেখানে সে অনেকগুলো ড্রেস ট্রাই করে আর শেষে একটা সুন্দর ড্রেস পরে বাইরে আসে। ফুসিয়ান তখন তাকে দেখতেই থেকে যায়, আর মা একটার পরে একটা জিনিস তার জন্যই নিচ্ছিল। ইউ ভাবতে লাগে এই আন্টিটা কত ভালো, আর আমার মা আমার জন্য কোনোদিনও এমনটা করেনি। বাসায় যাওয়ার সময় সে ফুসিয়ানের মাকে ধন্যবাদ বলে। মা বলে শপিং এর বিলটা ফুসিয়ান দিয়েছে, আর তুমি যদি ধন্যবাদ বলতেই চাও তাহলে তাকে বলো। ইউ বলে থ্যাংক ইউ মাস্টার। মা বলে তুমি তাকে নাম ধরে ডাকো, কারণ সে তোমার মাস্টার না পার্টনার। বাসায় যাওয়ার পরেও মা তার খাবার দাবারের অনেক ভালোভাবে খেয়াল রাখে, আর ফুসিয়ান তার পকেট মানির জন্য তাকে গোল্ডেন কার্ড দেয়, যেটাকে নেয়ার থেকে ইউ বারণ করে দেয়। ফু ফ্যামিলি এত ভালোভাবে ইনসিস্ট করে যে ইউকে ওই কার্ডটা নিতেই হয়। যাওয়ার সময় সে ইউকে বলে কালকে থেকে আমি কলেজ যাওয়া শুরু করব। এটার জন্য ফুসিয়ান তাকে হ্যাঁ বলে দেয়। পরের দিন আমরা তাকে ক্লাসে দেখতে পাই। ক্লাসের কিছু মেয়েরা তাকে দেখে কথা বলা বলি করছিল। তার টেস্টগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, সে তো গরিব মেয়ে, আর সে তো এক্সপেন্সিভ জিনিস কিভাবেই বা এফোর্ড করতে পারে। নিশ্চয়ই সে একটা বৃদ্ধ লোককে ফাঁসিয়ে রেখেছে, আর তারা তাকে ফলো করে বুলি করতে লাগে আর তাকে ধাক্কা দেয়, যেটা তার টেস্টটা ছিঁড়ে যায়। সন্ধ্যা যখন ফুসিয়ান তাকে পিক করতে আসে, সে এটা দেখে জিজ্ঞাসা করে তোমার সঙ্গে কি হয়েছে। ইউ ভাবে আমি যদি তাকে বুলির ব্যাপারে বলে দেই তাহলে সে আমার কলেজে আসা বন্ধ করে দিবে, এই জন্য সে তাকে কিছুই বলে না। বাসায় আসার পরে কলেজের বুলিং এর কথা মনে পড়ে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। ফুসিয়ান ডক্টরকে ডাকে, আর ডক্টর বলে চিন্তার কারণে ওনার এমন অবস্থা হয়েছে। ফুসিয়ান তার থেকে এটা জিজ্ঞাসা করার চেষ্টা করে আর বলে তুমি প্রেগনেন্ট, তোমাকে এইসব বিষয়ে অনেক বেশি সতর্ক থাকা দরকার, তুমি কলেজ 1 বছরের জন্য ড্রপ করে দাও। কিন্তু ইউ তাকে কিছুই বলে না, আর তার এমন অবস্থার জন্য সে তাকে দোষ দিতে লাগে, আর সে রেগে অন্য সাইডে চেহারা করে ঘুমিয়ে পড়ে। পরের দিন ক্লাসের মধ্যে ওই 3 জন মেয়ে আবারও তাকে বুলি করতে লাগে। তখন তার আবারও বমি ফিল হতে লাগে, আর ওই মেয়েগুলো বলতে লাগে আমাদের মনে হচ্ছে যে তুমি একটা রিচ বুড়োলোক দ্বারা প্রেগনেন্ট হয়ে গেছো, আর সে বেবির জন্য তোমাকে টাকা দিচ্ছে, আর তাকে আরো অনেকগুলো উল্টাপাল্টা কথা বলতে লাগে। আর সে নিজেকে প্রোটেক্ট করে ওইখান থেকে পালিয়ে স্টেয়ারে এসে বসে পড়ে, যেখানে সে সময় বসতে পারে না, আর ওইখানে বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে যায়। যখনই কলেজ থেকে বাইরে আসে সে সুয়েনের গাড়িটা কোথাও দেখতে পায় না। সে হাঁটতে হাঁটতে ভাবতে লাগে আমি আজকে ফুসিয়ানকে রাগিয়ে দিয়েছি, সে নিশ্চয়ই আমাকে ছেড়ে দিবে, আর এই পৃথিবীর মধ্যে আমার আপন বলতে আর কেউই নেই, আমি এখন কোথায় যাব এটা ভেবেই সে নিচে বসে কান্না করতে লাগে। তখনই ফুসিয়ান ওইখানে আসে আর তাকে হাক করে বলে সরি আমার দেরি হয়ে গেছে। ইউ বলে আমি কলেজ ড্রপ করতে চাই। ফুসিয়ান বলে এটার কোনোই দরকার নেই, তুমি তোমার স্টাডি করতে পারো, আর আমি আছি তো তোমার কেয়ার করার জন্য। ইউ বলে পড়ালেখার প্রেশার অনেক বেশি, আর আমি সবকিছুকে একসঙ্গে হ্যান্ডেল করতে পারবো না। ফুসিয়ান তখন তার কথায় রাজি হয়ে যায় আর বলে তোমার সব জিনিসগুলোকে হোস্টেলের থেকে বাসার মধ্যে ট্রান্সফার করে দিই। ইউ বলে ওকে মাস্টার। ফুসিয়ান বলে আমি তোমাকে বলেছি না আমার নাম ধরে ডাকবে, আমি তোমার মাস্টার না। তারা দুজন হাত ধরে হাতে লাগে। তখনই ওই মেয়েরা তাদের ছবি তুলে নেয়। তারা দুজন যখন বাসায় আসে তখন মা বাবা ইউর কেয়ার করতে লাগে। তাদেরকে দেখে ইউ অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর ভাবতে লাগে
এত কেয়ার তো আমার মা বাবাও কোনোদিন আমাকে করেনি। যেন তার পায়ের মাসাজ করে দেয় যেটাতে ইউ স্ট্রেস ফ্রি হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে যখনই ওঠে তখনই সে দেখতে পায় যে ওই মেয়েরা তার পিকগুলোকে ভাইরাল করে দিয়েছিল আর সবাই তার ক্যারেক্টারকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে লাগে। এটাতে ইউ অনেক বেশি ডিপ্রেস হয়ে যায়। তখনই তার কাছে তার মা কল করে আর বলতে লাগে তুমি ব্যাংকের সঙ্গে তোমার বিয়েটাকে ভেঙে ফেলেছো আর গত 2 মাস যাবত তুমি আমাদেরকে কোনো টাকাই পাঠাওনি। তাড়াতাড়ি করে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও, আমি তোমার ভাইকে দিতে চাই, না হলে আমি তোমার কলেজে গিয়ে নাটক করব। ইউ অনেক সাহস করে বলে আমার কাছে আপনাকে দেওয়ার মতো কোনোই টাকা নেই, আপনার যা ইচ্ছে করে আপনি করেনি। এটা বলেই সে কলটাকে রেখে দেয় আর জানালার কাছে দাঁড়িয়ে ভাবতে লাগে আমার সঙ্গে এসব কিছু কেন হচ্ছে আর সবাই আমাকে বুলি কেন করছে। সে মেয়েটকে বলে আমার মুড অনেক বেশি অফ আর আমি বাইরে হাঁটার জন্য যাচ্ছি। মেয়েট বলে বাইরে অনেক বেশি ঠান্ডা, আপনার সর্দি লেগে যেতে পারে। তখনই ওইখানে ফুসহান আসে আর বলে আমি তোমাকে বাইরে হাঁটার জন্য নিয়ে যাচ্ছি, কিন্তু তোমাকে আমার হাত ধরতে হবে। পরের দিন ইউর মা তার কলেজের সামনে চলে আসে কিন্তু সিকিউরিটি গার্ড তাকে ভিতরে যেতে দেয় না। তখনই ওই মেয়েরা এসে তার মাকে বলতে লাগে আপনার মেয়ে রিচম্যানের দ্বারা প্রেগনেন্ট হয়ে গেছে আর এখন সে ওই রিচম্যানের সঙ্গেই থাকে। তখন তার মা ভাবতে লাগে সে আমাদেরকে ছেড়ে এত শান্তির জীবন কিভাবেই বা কাটাচ্ছে, আমি তার লাইফটাকে হেল বানিয়ে দিব। পরের দিনে মা কল করে বলে আমি তোমার ব্যাপারে সবকিছুই জেনে গেছি, যে তুমি কলেজের নাম দিয়ে শহরে গিয়ে কি করছো। তুমি 1 নম্বরের খারাপ মেয়ে আর তুমি ওল্ডম্যানের বাচ্চার মা হবে। তুমি যদি এখনই আমার অ্যাকাউন্টের মধ্যে 2 মিলিয়ন টাকা ট্রান্সফার না করো তাহলে আমি ওইখানে গিয়ে তোমার নামে অনেক উল্টাপাল্টা কথা ছড়াবো। সে তার মার থেকে তার পিছে ছাড়ানোর জন্য তার মার অ্যাকাউন্টের মধ্যে 20,000 টাকা ট্রান্সফার করে দেয়। টাকা পাওয়ার পরে মা বাবা অনেক বেশি খুশি হয়ে গেছিল। তখনই মা দেখতে পাই যে এটা 20,000 টাকা। তখনই মা তাকে কল করে তার উপরে অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে আমাকে কি গরিব ভেবেছো নাকি, আমার 2 মিলিয়ন টাকার দরকার আর আজকে সন্ধ্যা পর্যন্ত আমি তোমাকে সময় দিচ্ছি, না হলে তুমি আর ওই ওল্ডম্যানটা কাউকে চেহারা দেখানোর মতো অবস্থায় থাকবে না। আর তার মা তাকে অনেক বেশি ব্ল্যাকমেইল করে। এতে ইউ অনেক বেশি ভয় পেয়ে যায় আর সুয়েনকে কল করে কান্না করতে লাগে। সুয়েন তার অফিসের কাজ ছেড়ে তাড়াতাড়ি করে তার কাছে এসে পড়ে আর বলতে লাগে তোমাকে কে বুলি করেছে, তুমি তার নাম বলো, আমি তাকে ছাড়বো না। আর সে তাকে কিস করে। ইউ বলে তুমি কি ওই ফুসওয়ান যাকে সবাই ভয় পায়। ফুসওয়ান বলে না আমি ওই ফুসওয়ান না, আর আমি আমার বাচ্চাদের জন্য একটা ভালো ড্যাডি হতে চাই। আর তুমি এইগুলো ছাড়ো আর বলো তোমাকে কে বুলি করেছে, না হলে আমি তোমাকে আবারও কিস করব। ইউ বলে আমার মা আমার থেকে 2 মিলিয়ন টাকা ডিমান্ড করেছে, না হলে আমার মা আমার ইমেজ খারাপ করে দিবে। উনি শুধুই আমার থেকে টাকা চায় আর আমার বাচ্চা আর মরাতে ওনার কোনোই সমস্যা নেই। আর কলেজের মধ্যে 3 জন মেয়ের একটা গ্রুপ আছে, তারাও আমাকে বুলি করেছে। ফুসওয়ান বলে ঠিক আছে তোমাকে চিন্তা করার একদমই দরকার নেই। ইউ বলে সরি, আমি জানি যে তুমি অনেক বেশি বিজি থাকো, আমাকে তোমাকে বিরক্ত করা একদমই উচিত হয়নি। ফুসিয়ানও তার পিছনে এসে তার হাত ধরে ফেলে আর বলে সরি তো আমাকে বলার দরকার, আর আজকে তোমাকে আমার জন্য এসব কিছু সার্ভাইভ করতে হচ্ছে। ওই রাতে যদি আমি তোমার কাছে না আসতাম তাহলে তোমার লাইফ এত বেশি ডিস্টার্ব হতো না, আর আমি সারা জীবন তোমার রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য তৈরি আছি। তুই বলে তোমাকে আমার জন্য এত কিছু ভাবার দরকার নেই, আর আমাদের সম্পর্ক শুধু একটা কন্টেন্ট, এটা ডেলিভারির পরে শেষ হয়ে যাবে। আর আমার সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ, আর আমি তোমার কাইন্ডনেস কে ফিউচারে নিশ্চয়ই পে ব্যাক করব। ফুসেন তাকে বুঝিয়ে তার রুমের মধ্যে রেস্ট করার জন্য পাঠিয়ে দেয়, আর তার অ্যাসিস্ট্যান্টকে ইওর ফ্যামিলি আর কলেজের মেয়েদেরকে উচিত শিক্ষা দেওয়ার কথা বলে। অ্যাসিস্ট্যান্ট তার বডিগার্ডগুলোকে দিয়ে ইওর প্যারেন্টস আর কলেজের মেয়েদেরকে কিডন্যাপ করে নেয় আর তাদেরকে একসঙ্গে নিয়ে আসে। তারা সবাই জিজ্ঞাসা করতে লাগে তুমি কে, আর আমাদেরকে এইখানে কিডন্যাপ করেই বা কেন এনেছো। অ্যাসিস্ট্যান্ট বলে আমি তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করবো যে তোমরা ইউ ম্যাডামকে কেনই বা বিরক্ত করেছো। মেয়ে বলে ওই গরিব মেয়েটাকে তুমি ম্যাডাম কেনই বা বলছো। অ্যাসিস্ট্যান্ট বলে তুমি আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করার জন্য কোয়ালিফাইড না। তাদেরকে মেরে মেরে তাদের অবস্থা অনেক বেশি খারাপ করে দেয়। সুয়েন ইওর কাছে এসে বলে তাড়াতাড়ি করে তৈরি হও, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। আর সে তাদেরকে একটা বিল্ডিং এ নিয়ে আসে যেখানে সে তাদেরকে রেখেছিল। এখানে যাওয়ার পরেই তার বমি বমি ফিল হতে লাগে। কুয়াং বলে আই এম সরি, আমি তোমাকে এইখানে নিয়ে এসেছি, আমি তোমাকে এইখানে নিয়ে আসতে চাইনি। ইউ বলে কোনো সমস্যা নেই, আর আমার শুধু ব্লাডের গন্ধতেই বমি আসছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি করে এই ম্যাটারটাকে শেষ করো, কারণ আমার ওমেনের এইখানে বমি আসছে। গার্ডা তাদের থাপড় মারে। মা তার কাছে নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে লাগে। আমরা তোমার মা বাবা, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও, আর তাদেরকে বলে আমাদেরকে এইখান থেকে যেতে দিতে। কুয়েং জিজ্ঞাসা করে এখন কি তুমি স্যাটিসফাইড। ইউ হ্যাঁ বলে, আর ওই 3 জন মেয়ের ফ্যামিলির ব্যাপারে বলতে লাগে যে আমি তাদের ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দিয়েছি।
তাদের ফ্যামিলি মেম্বাররা জেলে আছে, না হলে ব্যাংকরাপ্ট হয়ে গেছে। তিনজন মেয়ে তাদের ভুলের জন্য ইউর থেকে ক্ষমা চায়। এটা দেখে ইউ কান্না করতে লাগে আর বলে আমি তোমার এমন অ্যাকশনে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি, কারণ কেউ কোনোদিনও আমার জন্য এমন স্ট্যান্ড নেয়নি। পরের দিনে তারা দুজন বাসায় এসে পড়ে। ইউ বলতে লাগে আমার মনে হচ্ছে যে আমি তাদের রিয়েল মেয়ে না, আমার সবসময় তাদের সঙ্গে আউটসাইডার ফিল হতো, আর না আমি তাদের মতো দেখতে। তুমি কি আমার ডিএনএ টেস্ট করতে আমার সাহায্য করবে? ফুসেং বলে হ্যাঁ, কিন্তু তোমাকেও আমার কন্ডিশন ফলো করতে হবে, তোমাকে আমার রুমের মধ্যে শিফট হতে হবে। এটা শুনে ইউ লজ্জা পায় আর বলে এটা তো টু মাচ হয়ে গেছে। ফুসেং বলে প্লিজ তুমি আমাকে ভুল ভাববে না, আমি শুধু তোমার সঙ্গে ঘুমাতে চাই। আর সে তাকে উঠিয়ে ওইখান থেকে নিয়ে যায়। পরের দিন আমরা ফুসেংকে অফিসে দেখতে পাই, যেখানে তার অ্যাসিস্ট্যান্ট তাকে ডিএনএ টেস্টের রিপোর্ট দেয়। রিপোর্ট নিয়ে এসে ইউর কাছে আসে আর রিপোর্টটা নেগেটিভ ছিল। আর সে বলে আমি আগে থেকেই জানতাম যে তারা আমার রিয়েল ফ্যামিলি না, তারা আমার সঙ্গে অনেক বেশি মিসবিহেভ করেছে। তুমি কি আমার বায়োলজিক্যাল প্যারেন্টসকে খুঁজতে আমার সাহায্য করবে? ফুসেং বলে তোমাকে চিন্তা করার কোনোই দরকার নেই, আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করব। ফুসেং তার বডিগার্ডগুলোকে হসপিটালে পাঠায় তার মা বাবার থেকে জিজ্ঞাসা করার জন্য। প্রথমে তো মা কোনো ব্যাপারেই রেসপন্স করে না, তখন গার্ডেরা তাকে থাপড় মেরে জিজ্ঞাসা করে। তখন ফেক মা বলতে লাগে আমাকে মারবে না, আমি তোমাকে বলছি 20 বছর আগে আমার একটা মৃত বেবির জন্ম হয়, এটার জন্য আমি ভয় পেয়ে যাই। আর আমার শাশুড়ি যাতে এটা না ভেবে নেয় যে আমি ব্যাড লাক, এর জন্য আমি সঙ্গের যে মহিলাটা ছিল তার বেবিটাকে চুরি করে নিয়েছিলাম। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে কারা ম্যাডামের রিয়েল প্যারেন্ট। ফেক মা বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না, কিন্তু ওইটা সিটি হসপিটাল ছিল। অ্যাসিস্ট্যান্ট সব ইনভেস্টিগেশন করে সুয়েনের কাছে চলে যায়। সুয়েন এই ব্যাপারে ইউকে বলে যে 5 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে তার প্যারেন্টস গুলো মারা গেছে। এটা শুনে ইউ অনেক বেশি কান্না করতে লাগে আর বলে আমি কত বেশি আনলাকি, একবার আমি আমার রিয়েল প্যারেন্টস এর সঙ্গে দেখাও করতে পারিনি। মা বাবা বলতে লাগে তুমি একদমই চিন্তা করবে না, আজকে থেকে আমরা তোমার মা বাবা। কিন্তু ইউ তবুও কান্না করতে লাগে আর সে অজ্ঞান হয়ে যায়। ডক্টরটাকে বলে ওভার চিন্তার কারণে তার অবস্থা এমন হয়ে গেছে, আর সবসময় ওনাকে খুশি রাখার ট্রাই করতে হবে। জ্ঞান আসার পরে ইউ বলতে লাগে আমি আমার রিয়েল মা বাবার সঙ্গে দেখা করতে চাই। ফুসেং তার কথা শুনে তাকে তার মা বাবার গ্রেভের কাছে নিয়ে যায়। ইউ বলে সরি মা বাবা, আপনারা যখন জীবিত ছিলেন তখন আমি আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি, আমি প্রেগনেন্ট, আমার টুইন বেবি হবে, জন্মের পরে আমি আপনাদের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে আসবো। আর এখন সুয়েন আর লিও কন্ট্যাক্ট কাপড়ের থেকে রিয়েল কাপড় হয়ে গেছিল। ইউ সুয়েনকে ধন্যবাদ বলে আর বলতে লাগে আপনি যে আমার ফেক মা বাবাকে শাস্তি দিয়েছেন তাদের শাস্তিগুলো অনেক বেশি কম, আমার সঙ্গে যা করেছে এগুলোর তুলনায় আমি তাদেরকে আবারও পানিশ করতে চাই। আর তারা ওইখানে আবারও চলে যায় যেখানে তার মা বাবা বসেছিল, তাদের হাত পা বাঁধা ছিল। মা বলতে লাগে তোমরা আমাদেরকে আবারও এখানে কেন এনেছ? আর সে ইউকে ব্ল্যাকমেল করে বলতে লাগে অনেকদিন যাবত আমি তোমার দেখাশোনা করেছি, আমি তোমার মা বাবা বলে আমি তোমাকে খাইয়েছি, লালন পালন করেছি, স্কুল কলেজের ফিস দিয়েছি। ইউ বলে ফালতু কথা বলা বন্ধ করো, তোমরা আমার জন্য কিছুই করোনি, সারা জীবন আমি শুধু স্টোর রুমেই থেকেছি, আমি সবসময় তোমাদের খাবারের অবশিষ্টই খেতাম। আর আমি টিনেজ থেকে জব করা শুরু করেছি, আর আমি যে টাকাগুলো কষ্ট করে ইনকাম করতাম তোমরা ওই টাকাগুলো আমার থেকে কেড়ে নিতে। টাকার জন্য তোমরা আমাকে একটা বৃদ্ধ লোকের কাছে বিক্রি করে দিয়েছিলে, আর আমি সত্যিটা জেনে গেছি যে তোমরা আমার রিয়েল প্যারেন্টস না। এটা শুনে বাবা অবাক হয়ে যায় আর বলতে লাগে সে কি বলছে? মা বলে না সে সত্যি বলছে, আর আমাদের মেয়ে মৃত জন্ম হয়েছিল, আর আমি অন্য কারো বাচ্চাকে চুরি করে নিয়েছিলাম। এটা শুনে বাবা মাকে গালি দিতে লাগে যে তুমি একটা চিটার, এতদিন যাবত তুমি শুধুই আমাকে চিট করেছ। বাবা বলে কি হয়েছে যদি আমরা তোমার রিয়েল প্যারেন্টস না, কিন্তু এত বছর যাবত আমরা তোমাকে লালন পালন করে বড় করেছি। অ্যাসিস্ট্যান্ট বলে আমরা কি তাদের মুখ ভেঙে ফেলবো, তারা একটু বেশি কথা বলছে। ইউ বলে এই কাজটা আমি করতে চাই, আর সে ছুরি নিয়ে তাদের কাছে চলে যায়। মা বাবা একে অপরের সঙ্গে ঝগড়া করতে লাগে, তখন সে তাদেরকে ছুরি দিয়ে স্টেপ করে আর তারা অজ্ঞান হয়ে যায়, আর তারা পাশে এসে পড়ে। কিছুদিন পরে ইউ তার হাত দিয়ে কেক তৈরি করে সুয়েনের প্যারেন্টসকে টেস্ট করায়, যেটা তাদের অনেক বেশি পছন্দ হয়। আর তার মা তাদের সম্পর্কটাকে আরো এক ধাপ এগোতে চাচ্ছিল, সে তাকে তার ডটার ইন ল মেনে নেয়, আর উনি চাইছিলেন না যে তাদের কোনোদিনও ডিভোর্স হোক। এর জন্য উনি ইউকে বলে তুমি কি এই কেকটা সুয়েনকে টেস্ট করাবে না, আমার সঙ্গে চলো, আমি তোমাকে অফিসে ড্রপ করে দিচ্ছি। পরের দিনে ইউ কেক নিয়ে অফিসে চলে যায়। সুয়েন একটা ইম্পর্টেন্ট মিটিং এ ছিল। ইউ তাকে কল করে বলে আমি তোমার অফিসের বাইরে তোমার জন্য ওয়েট করছি। তখন সুয়েন তার মিটিং গুলোকে ক্যান্সেল করে ইউর সঙ্গে দেখা করতে চলে যায়। তখন সুয়েনও নিজেকে দেখতে লাগে যে তাকে কেমন দেখা যাচ্ছে। সুয়েন এসে তাকে তার জ্যাকেট দিয়ে কভার করতে লাগে আর তাকে তার অফিসে নিয়ে আসে। ইউ বলতে লাগে আমার এইখানে আসা কি তোমার ভালো লাগেনি?
তুমি আমার উপরে রেগে যেও না, আমি নিজে এইখানে আসতে চাইনি, এইখানে মা আমাকে জোর করে নিয়ে এসেছে। সোয়েন তাকে কিস করে বলে তুমি 9 মাসের প্রেগন্যান্ট, তাই তোমাকে তোমার খেয়াল রাখা উচিত। এটা বলেই সে তার ফোরহেডে কিস করে আর তার কেকটা তাকেও টেস্ট করায়, আর সেও টেস্ট করে আর তার অনেক বেশি মজা লাগে। অফিসের সবাই তাদের দুজনকে একসঙ্গে দেখে বলে বসের ওয়াইফ অনেক বেশি প্রিটি। পরের দিনে আমরা হসপিটালের সিন দেখতে পাই যেখানে ইউ 2টা মেয়েকে জন্ম দিয়েছিল। সুয়েনের মা বাবা অ্যাসিস্ট্যান্টকে ধন্যবাদ বলে। সে ওই দিন সুয়েনকে জোর করে ক্লাবে নিয়ে গিয়েছিল আর তাদের লাভ স্টোরিটা সফল হয়েছে। সুয়েন তার বেবিকে দেখে বলতে লাগে, মা আমার বেবি অনেক বেশি উইক, তার মুখের মধ্যে রিঙ্কেল আছে। মা বলে শাট আপ, সব বেবিরাই এমন হয়। তারা সবাই অনেক বেশি খুশি ছিল। বাসায় আসার পরে ইউ বেবিদেরকে ঘুম পাড়িয়ে মেয়েটকে দিয়ে দেয় আর সে নিজে মোবাইল চালাতে লাগে। সুয়েন তার কাছে এসে বলতে লাগে, মোবাইল বেশি জরুরি নাকি আমি? ইউ তাকে কিস করে বলে, অফকোর্স তুমি হানি, আর আমি আমার বেবিদেরকে ছেড়ে এইখান থেকে যেতে চাই না, আমরা কি রিয়েল কাপল হতে পারি? এটা শুনে সুয়েন অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সেও তো এটাই চাচ্ছিল। সে ইউকে হ্যাঁ বলে দেয় আর ইউ খুশি হয়ে গুড নাইট কিস করে শুয়ে পড়ে। আর সুয়েন একটা কিসেই অনেক বেশি শাই হয়ে যায়। পরের দিন আমরা ফ্যামিলির পার্টি দেখি যেখানে আরেকটা ক্যারেক্টারের এন্ট্রি হয়। সে ছিল সুয়েনের এক্স গার্লফ্রেন্ড আর সে পার্টির মধ্যে তাদের কাছে আসার চেষ্টা করে আর ইউকে বলতে লাগে, আমি সুয়েনের চাইল্ডহুড ফ্রেন্ড আর তোমাদের বিয়ে আর বেবি অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, কেউই এই ব্যাপারে জানতে পারেনি আর তোমাদের কিভাবে এইবার দেখা হয়েছে। এটাতে ইউ অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে যে সে সবাইকে এই ব্যাপারে কিভাবে এইবার বলবে। তখন সুয়েন কথাটাকে ঘুরিয়ে দেয়। পরের দিনে সুয়েন তাকে বলে, তুমি 1 বছর ড্রপ দিয়েছ, তোমাকে আবারও তোমার পড়ালেখা স্টার্ট করতে হবে। সে তাকে কলেজে পাঠিয়ে দেয় আর কেউ যাতে তাকে বুলি না করতে পারে তাই কিছু গার্ডদেরকে স্টুডেন্ট বানিয়ে তার ক্লাসে বসিয়ে রাখে যাতে তারা সবসময় ইউকে প্রোটেক্ট করতে পারে। সে কলেজের পরে সুয়েনের সঙ্গে দেখা করার জন্য অফিসে যায়, কিন্তু তার চেয়ারের মধ্যে চ্যান বসেছিল। সুয়েন রেগে বলে, এটা আমার হাজবেন্ডের চেয়ার আর তুমি এইখানে বসতে পারবে না। চ্যান বলতে লাগে, আমরা দুজন চাইল্ডহুড ফ্রেন্ড আর আমরা আগে থেকে একে অপরের সঙ্গে সবকিছুই শেয়ার করি, এটা এত বড় ব্যাপার না। সুয়েন বলে, এটা আমার জন্য বড় ব্যাপার, কারণ তোমাদের ছোটবেলা শেষ হয়ে গেছে, তাই তোমরা এখন বড় হয়ে যাও। চ্যান জিজ্ঞাসা করে, তুমি আমার কথার উত্তর দেওনি যে তোমাদের দুজনের কিভাবে দেখা হয়েছে। তখনই আবারও চুপ হয়ে যায়। চিন বলে, আমি অনেক ভালো করেই জানি তুমি তার সঙ্গে জোর করে নাইট স্পেন্ড করে প্রেগনেন্ট হয়ে যাও যাতে তুমি একটা বড়লোক ফ্যামিলিতে আসতে পারো। আমি অনেক ভালো করেই তোমাদের মতো মেয়েদেরকে চিনি যারা শর্টকাটে রিচ হতে চায়। ইউ তার আমার কথা শুনে তার উপরে সন্দেহ হয়ে যায় যে এইখানে সে তার হাজবেন্ডকে তার থেকে কেড়ে নিতে এসেছে। ইউ বলে, আমি যেমনই হই এটা তোমার বিজনেস না, তাই ভালোই হবে যে তুমি আমার হাজবেন্ডের থেকে দূরে থাকো। তখনই ওইখানে সুয়েন এসে পড়ে আর তাকে দেখে চিন কিউট হওয়ার অ্যাক্টিং করতে লাগে আর বলে, আমি এখানে একটা প্রজেক্টের ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে এসেছি। সুয়েন বলে, তুমি যাই বলতে চাও মিটিং রুমে গিয়ে বলো, পার্সোনাল কেবিনে উইদাউট পারমিশন আসার কোনোই দরকার নেই। আর তারা দুজন মিটিং করার জন্য চলে যায়। তখন ইউ তার চেয়ারে বসে দেখতে লাগে যে সে কি ফিল করছিল। ইউ গিয়ে সোফার মধ্যে বসে পড়ে। তখনই সুয়েন লাঞ্চ নিয়ে আবারও কেবিনে আসে। যখনই সে চেয়ারে বসতে চায় ইউ তাকে থামায় আর বলে, তুমি এইখানে বসবে না, কারণ এই চেয়ারের মধ্যে বসেছে। এটা শুনে সুয়েন বুঝে যায় যে সে অনেক বেশি জেলাস হয়েছে। সোফার মধ্যে গিয়ে তাকে তার কোলের মধ্যে বসায় আর তারা দুজন একসঙ্গে লাঞ্চ করে। চেয়ান তার সিকিউরিটি গার্ডকে বলে, আজকের পরে আমার পারমিশন ছাড়া তুমি কাউকে এই রুমের মধ্যে আসতে দিবে না, শুধু ম্যাডাম ছাড়া। আর সে তার রুমের সব ফার্নিচারও চেঞ্জ করতে বলে। সে ইউর বিশ্বাসিতার জন্য তার সঙ্গে রেজিস্টার বিয়ে করে বাসায় আসে। বাসায় এসে তার বিয়ের কার্ডটা মা বাবাকে দেখাতে লাগে। এটাতে মা বাবা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা এখন লিগ্যাল কাপল হয়ে গেছে। কলেজে তার ভালো গ্রেড আর পপুলারিটিকে দেখে একটা গার্ল গ্যাং এর প্রবলেম হতে লাগে আর ওই মেয়েরা ইউকে শিক্ষা দেওয়ার জন্য তাকে কিডন্যাপ করে নেয়। ওই মেয়েরা চিনের সিস্টার ছিল, তারা ইউকে গরিব ভেবে তার উপরে বুলি করতে লাগে। চিন যখনই জানতে পারে যে তার সিস্টার ফুসঙ্গের ওয়াইফকে কিডন্যাপ করে নিয়েছে, সে তাকে কল করে বলতে লাগে, ওই মেয়েকে হাতও লাগাবে না, তাহলে আমাদের ফ্যামিলি অনেক বড় সমস্যাতে পড়ে যাবে। কিন্তু তার সিস্টার তাদের ফ্যামিলির দাপতে আর কিছুই মানে না আর সে তাকে থাপ্পড় মারতে লাগে। তখনই ওইখানে চিন চলে আসে আর সে সুয়েনকেও বলে দিয়েছিল যে আমার সিস্টারের ভুল হয়ে গেছে, তোমার ওয়াইফকে সে কিডন্যাপ করে নিয়েছে, কিন্তু তুমি একদমই চিন্তা করবে না, আমি তোমার ওয়াইফকে ঠিক মতো নিয়ে আসবো। সে তার সিস্টারকে থাপ্পড় মেরে ইউয়ানকে নিয়ে ওইখান থেকে ফু মেনশনের মধ্যে এসে পড়ে। এখানে ফু ফ্যামিলির মেম্বাররা অনেক বেশি রেগে ছিল। ইউয়ান বলতে লাগে, তোমার সাহস কিভাবে হলো আমার ওয়াইফকে কিডন্যাপ করার, এখন তোমার ফ্যামিলিকে এটার জন্য পে করতে হবে। আর সে তার সিস্টারকে বলতে লাগে, এই হাত দিয়ে তুমি আমার ওয়াইফকে মেরেছো, আমি তোমার হাতগুলোকেই ভেঙে দিব। তারা দুজন অনেক বেশি ভয় পেয়ে যায় আর চিনিও বলতে লাগে, প্লিজ তুমি আমার সিস্টারকে ছেড়ে দাও। সুয়েন বলে, ঠিক আছে, কিন্তু তোমাদের ফ্যামিলির 30% শেয়ার আমাকে দিতে হবে। সে তার আর তার সিস্টারের জীবন বাঁচানোর জন্য এই কন্ডিশনে রাজি হয়ে যায়। সিনে চিয়ন ভাবছিল যে একটা সাধারণ মেয়ের জন্য ফুয়েন আমার সঙ্গে এমনটা করেছে।
আমি তার থেকে আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। তখনই তার কাছে একটা মেয়ে আসে আর বলতে লাগে, তুমি কি ইউ আর ফু ফ্যামিলির থেকে প্রতিশোধ নিতে চাও? এটার মধ্যে আমি তোমার সঙ্গে দিব। আর সে তার ব্যাপারে তাকে বলতে লাগে, তুমি কি কোনোদিনও ব্যারন ফ্যামিলির নাম শুনেছো? শিন বলে, হ্যাঁ, ওই ফ্যামিলি তো অনেক বেশি পাওয়ারফুল। তুমি ঠিকই বলেছো, আর আমি ওই ফ্যামিলির বউ। আর ওই মেয়েটা আগে ইউকে কলেজের মধ্যে বুলি করেছিল, আর সে আবারও ফিরে এসেছে ইউ আর সুয়েনের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। শিন ইউকে ঘৃণা করে, কিন্তু সে কোনোদিনও চায়নি যে তার চাইল্ডহুড ফ্রেন্ড সমস্যাতে পড়ুক। তাই সে এই ব্যাপারে তাকে জানিয়ে দেয় যে নানা নামের মেয়ে টোকিওর ব্যারেট ফ্যামিলির বউ হয়ে গেছে, আর সে ইউর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য চায়না এসে গেছে। এটা শুনে সুয়েন ইউকে নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর বলতে লাগে, আমাকে আগেই নানার চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেওয়া উচিত ছিল। এখন সে পাওয়ারফুল হয়ে আমাদেরকে বিরক্ত করার জন্য এসে গেছে। তখন ইউ তাকে একটা আইডিয়া দেয়। পরের দিনে ইউ একদিন কলেজ থেকে বাসে যাচ্ছিল, তখনই কিছু লোকেরা তাকে কিডন্যাপ করে টোকিও নিয়ে আসে। নানা চাইছিল যে ইউ তার থেকে ক্ষমা চাক, কিন্তু এটা উল্টো হয়। আর হাজবেন্ড তাকে কল করে বলতে লাগে, তুমি এটা কি করেছো? ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের নাম অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। ফু ফ্যামিলি আমাদের সঙ্গে সব কন্ট্যাক্টই শেষ করে দিয়েছে। আমাদের ফ্যামিলি এখন ব্যাংকরাপ্ট হয়ে যাবে, আর এসব কিছু তোমার জন্যই হয়েছে। আর তার রিচ হাজবেন্ডও পুয়ের হয়ে তাকে ছেড়ে দেয়। নানা বলতে লাগে, এইসব কিছু তুমি করেছো? ইউ বলে, হ্যাঁ, তোমার মতো ডাম্প পেয়ে কোনোদিনও প্ল্যানিংও করতে পারো না। নানা রেগে তার উপরে আক্রমণ করে। তখনই ওইখানে তার হাজবেন্ড এসে পড়ে, আর সে ইউকে প্রোটেক্ট করে। আর তার ফেসের দিকে ভাবতে লাগে, তার ফেস তো আমার আন্টির সঙ্গে মিলে যাচ্ছে, হয়তো সে আমার আন্টির ডটার। পরের দিনে ইউ হসপিটালে অ্যাডমিট ছিল, তখনই সুয়েন তার কাছে এসে তার কেয়ার করতে লাগে। তখন নানার হাজবেন্ড একটা ওল্ড ম্যানকে নিয়ে ওইখানে আসে। লোকটা বলে, আমার ডটার তো 20 বছর আগে মারা গিয়েছে, তাহলে এটা আমার ডটার কিভাবেই বা হতে পারে? যখনই উনি ইউকে দেখে তখন উনি অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ইউর চেহারাটা একদমই তার ওয়াইফের মতো লাগছিল। নানার হাজবেন্ড বলে, আঙ্কেল ডিএনএ রিপোর্ট এসে গেছে, আর আপনার ডিএনএ আর তার ডিএনএ ম্যাচ করে গেছে। শুনে ইউ জিজ্ঞাসা করতে লাগে, আপনি কি সত্যি আমার বাবা? তখন সুয়েন বলে, ফাদার ইন ল, আমি আপনাকে এক্সপ্লেন করছি। যখনই ইউর জন্ম হয় তখন একটা মহিলা আপনার মেয়ের সঙ্গে ওনার মৃত মেয়েকে সুইচ করে নেয়। এটা শুনে উনি ইউর জন্য অনেক বেশি কষ্ট পায়, আর বলতে লাগে, তুমি অনেক কষ্ট করে সার্ভাইভ করেছো। সে সুয়েনকে বকা দিতে লাগে যে আমার ডটার শুধুই 20 বছরের, আর তুমি 32 বছরের বৃদ্ধ লোক। ইউ বলে, আমি আমার হাজবেন্ডের সঙ্গে খুশি, আর আমার টুইন বেবিও আছে। ইউ বলে, জানেন তো আপনার মৃত্যু কার অ্যাক্সিডেন্টে হয়ে গেছিল, এটাই আমরা জানতে পেরেছি। তা বলে, কিছু লোকেরা আমাদের জীবনের পিছু পড়ে গিয়েছিল, তাই আমরা অন্য সিটিতে এসে নিউ আইডেন্টিটির সাথে থাকতে লেগেছি। তারপরে ইউর হাজবেন্ড আর বাবা তারা দুজনেই ঝগড়া করতে লাগে যে ইউ কার কাছে বেশি সেফ থাকবে। সুয়েন বলে, এখন তুমি তোমার রিয়েল বাবাকে খুঁজে পেয়েছো, এখন তুমি তোমার গ্র্যান্ড ওয়েডিং এর ব্যাপারে কি ভেবেছ? ইউ তখন তাকে হ্যাঁ বলে দেয়। পরের দিনে তাদের বিয়ে হয়, আর ওইখানে সবাই তাদের জন্য অনেক বেশি খুশি ছিল। আর এখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।